ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছেন। বেশ কিছু উৎসবে তিনি যোগ দিয়েছেন এবং তিনি বেশ কিছু জায়গায় ভ্রমণও করেছেন। বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম জয়ন্তী, শততম জন্ম বার্ষিকী উদযাপন করছে। এখানে নরেন্দ্র মোদী এসেছেন, কিন্তু আজকে তিনি হয়তো বাংলাদেশ ছাড়বেন। তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি অফিসিয়ালি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো এবং বৈঠক শুরু হওয়ার আগে দুই দেশের প্রধানমন্ত্রী নিজেরা কিছুক্ষণ একান্তে কথা বলে নিয়েছেন এবং তারপর 5টি সমঝোতার স্মারক বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে। এর মধ্যে অশুল্ক বাধা দূর করা, এটি বাংলাদেশের ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরেই একটি দাবি ছিল, রয়েছে। এছাড়াও দুর্যোগ প্রশমন সহ নানান বিষয় রয়েছে। এখন ভারত যেহেতু বাংলাদেশের বড় প্রতিবেশী এবং ভারতের সঙ্গে যেহেতু বাংলাদেশের বন্ধুত্ব জন্মের সময় থেকেই শুরু, কাজে ভারতের কাছে বাংলাদেশের দাবি অনেক বেশি। আবার ভারতও বলে যে পড়শি সবার আগে, এটি তাদের পররাষ্ট্র নীতি। সেক্ষেত্রে সুষমা স্বরাজ আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন যে বাংলাদেশ সবার আগে। সেক্ষেত্রে বাংলাদেশের দাবি তো আছেই। তাহলে সেসব দাবি, মান অভিমান, চাওয়া পাওয়া, হিসাব নিকেশ এই বৈঠকের পর কি দাঁড়ালো, তার একটি বিশ্লেষণ আজ হয়ে যাক SSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি 4 জন, এই মুহূর্তে 3 জন আমার সঙ্গে আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী। আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব জনাব শহীদুল হক, এবং আমি আশা করছি ভারত থেকে সিনিয়র সাংবাদিক জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি আলোচনা শুরু করতে চাই জনাব শহীদুল হক, আপনাকে দিয়ে। এই সফরে এখন এসে চাওয়া পাওয়ার কি হিসাব আপনার বিশ্লেষণে মিলছে? ধন্যবাদ। তার আগে আমার মনে হয় যে এই বছরটা এবং 26শে মার্চ যেটা গতকাল আমরা উদযাপন করেছি, এটা সম্পর্কে একটা কথা না বললেই না, যে আমার মনে হয় সময় এসছে যখন আমরা সবাই খুবই আনন্দিত এবং গর্বিত। অনেক সময় নানা রকম কথা হয়, কিন্তু আমার মনে হয় এটা এমন একটা ক্ষণ যেখানে আমরা সবাই মিলে গর্ববোধ করছি যে আমরা 50 বছর অতিক্রান্ত করেছি এবং আমার মনে হয় অগ্রগতির সোপানে আমরা অনেকের চাইতে ভালো করছি। এবং এই ক্ষেত্রে ন্যাচারালি বঙ্গবন্ধুর কথা তো স্মরণ রাখতেই হবে, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথাও বলতে হবে। উনি একটা সফল নেতৃত্ব দিয়েছেন এই কঠিন সময় আমাদেরকে পথ দেখিয়ে। চাওয়া পাওয়ার আসলে আমরা যখন সম্পর্কের বিশ্লেষণ করি তখন চাওয়া পাওয়াটা মানে একটা স্পেসিফিক প্রেক্ষাপটে দেখাটা খুবই ডিফিকাল্ট। প্রফেসর ইমতিয়াজ আছেন, আমার মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, ওনারা বলবেন। আমার মনে হয় এটাকে পুরো একটা আঙ্গিকে দেখাটা ভালো। এটাকে যদি আমরা ভেঙে ভেঙে দেখতে চাই, একটা পানি পেলাম না বা ট্রেড পেলাম না বা কি হলো না হলো, ওই আঙ্গিকে যদি দেখি তাহলে এটা ভুল দেখা হবে। একটা বিষয় হলো যে বাংলাদেশের যদি পররাষ্ট্র নীতিতে একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে, সেটা হলো ভারত। এটা আমার অভিজ্ঞতা বলে যে আমরা সেটা বাইল্যাটারালি দেখি, রিজিওনালি দেখি, বা আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো ফরেন পলিসি ফর্মুলেশনে এক্সারসাইজে আমরা ভারতকে আপনাকে আনতেই হবে। এবং সেটা কিন্তু শুধু যে এখন আনা হচ্ছে তাই না। আপনারা জানেন যখন 75-এর একটা কালো রাতের পরে যখন স্বৈরাচারী সরকার এসেছিলেন, তারা সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন ভারতের সাথে সম্পর্কটা কিভাবে ভালো করা যায়, ভারত যেন তাদের সাথে থাকে। এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশের জন্য ভারত ইম্পর্টেন্ট। একই সাথে কিন্তু ভারতের জন্য কিন্তু বাংলাদেশ অতি ইম্পর্টেন্ট। জাস্ট একটা দিয়ে আমি শেষ করে দিই, সেটা হলো যে ডক্টর জয়শঙ্কর যখন এসেছিলেন বাংলাদেশে রিসেন্টলি, উনি বলেছেন যে উই সি বাংলাদেশ অ্যাজ আ কি নেইবার অ্যান্ড এ ভ্যালুড পার্টনার, নট অনলি ইন সাউথ এশিয়া বাট অলসো ইন দ্য ব্রডার ইন্দো-প্যাসিফিক। তার মানে ওনারা যে রিডিফাইন করেছেন এই রিলেশনশিপটা, এখানে কিন্তু এটা স্পষ্ট হয়েছে। এবং একই সাথে কিন্তু আমরাও একইভাবে দেখি যখন আমরা ফরেন পলিসি এক্সারসাইজ করতে চাই। সুতরাং চাওয়া পাওয়ার গণ্ডিতে বিচার করা প্রয়োজন আছে, বাট কতটুক যথাযথ হবে সেটাই প্রশ্ন থেকে যায়। ধন্যবাদ। জি, আমি আপনার কাছে আবার আসবো জনাব অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তাহলে ছোট ছোট করে ভাগ করে দেখার কিছু নেই, দুই দেশের সম্পর্কটি আসলে সামগ্রিকভাবেই বিবেচনা করা উচিত, তাই কি?
সহজ আনসার হবে ইয়েস এন্ড নো। যদিও ফর্মার ফরেন সেক্রেটারি ইজ এ ডিপ্লোম্যাট, কিন্তু এই জায়গায় হয়তো আমাকে বলতে হচ্ছে ইয়েস এন্ড নো। এই কারণে কতগুলো বিষয়ে কোনো সন্দেহ নেই, যেটা উনি ভালোই বলেছেন যে আমাদের বড় এটা ছবিটা দেখা দরকার। কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু মনে রাখতে হবে যে ইতিহাসের একটা সম্পর্ক আছে, জনগণের একটা সম্পর্ক আছে, রাজনীতি দল, বিভিন্ন দলের সম্পর্ক আছে। এটা একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার কিন্তু আছে, যেটা কিছুটা ফুটে উঠেছে। আমরা যদি প্রধানমন্ত্রী মোদীর আইটিনারি দেখি তাহলেই স্পষ্টত, এবং সেই আইটিনারি দেখলেই যেটা নিয়ে অলরেডি পশ্চিমবঙ্গে এবং ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা প্রচন্ড একটা কমপ্লেক্স আমরা স্ট্রাকচারে আছে, এবং এই কমপ্লেক্সটাকে সামনে নিয়ে এমন ভাবে সম্পর্ক তৈরি করা দরকার যেন কারো যেন ক্ষতি না হয় এবং দুজনের সম্পর্ক যেন ভালো থাকে। সেই দিক থেকে আমার মনে হয় বাংলাদেশ হয়তো কিছুটা এগিয়ে আছে, আমি জানি না, কারণ বাংলাদেশের আসলে কোনো শত্রু নেই। মানে সব অর্থে যদি বলি, আমি লিখেছিও যে ডেভেলপমেন্ট উইদাউট এনমিটি। আফ্রিকার একটা দুটো দেশ আছে, পৃথিবীর সব দেশেরই কিন্তু একটা না দুটো শত্রু থাকে, আমাদের কিন্তু নেই। মিয়ানমার চেষ্টা করেছে অনেকবারই, কিন্তু মিয়ানমারের সাথে আমাদের এখনো সম্পর্ক আছে, রাষ্ট্র সরকারিভাবে বাণিজ্য এখনো আছে। তো সেই জায়গায় বাংলাদেশ হয়তো কিছুটা এগিয়ে আছে, যে যদি উন্নয়নের কোনো মডেল তৈরি করতে হয় তাহলে কিন্তু শত্রু রেখে, বিভাজন রেখে, আন্তর্জাতিক বা আঞ্চলিক বিভাজন রেখে কিন্তু করা সম্ভব না। সেই জায়গায় আমার মনে হয় আমাদের যেই ৭১ থেকে এই ২০২১-এর যে পরিবর্তন, যে উন্নয়নের দিক, আমি মনে করি যে ওই কাঠামোটা যেহেতু আমরা তৈরি করতে পেরেছি, এবং ওই কাঠামো না থাকলে কিন্তু আমি মনে করি যে অনেক ধরনের ঝামেলায় পড়তাম। যার জন্য হ্যাঁ, কোন সম্পর্ক মানে আমাদের সাথে ভারতের সম্পর্ক আছে, কিন্তু আমাদের সাথে অন্য দেশের সাথেও ভালো সম্পর্ক আছে। সেই জায়গায় আমার মনে হয় আমাদের যাকে বলা হয়, আমি মনে করি আমাদের সফলতা এবং অনেকটা কিন্তু অহংকার বলা চলে। কারণ হচ্ছে যে যেটা যেটা বললাম, যে প্রতিটি দেশকে আমরা কিন্তু সহজে বলতে পারি যে তুমি আমার সাথে সম্পর্ক রাখতে পারো, তুমি অতীতে কি করেছো সেটা আমার বিবেচ্য না, আমি চাই মানুষে মানুষে একটা ভালো সম্পর্ক। এই জায়গায় আমার মনে হয় বাংলাদেশের, যেটা আমি বলি সবসময় বলি, যে এটার সাথে আমাদের সভ্যতার একটা সম্পর্ক আছে, যে আমরা আসলেই কিন্তু সব মানুষকে নিয়ে সবাইকে গ্রহণ করে কাজ করতে পারি। আমি একাধিক উদাহরণ দিতে পারি। সেই জায়গায় আমার মনে হয় আমরা যেখানে আছি, যে যতটুকু উন্নয়ন হয়েছে, আমার মনে হয় কিছুটা, আমি মনে করি যে যদিও আমরা ৭১-এ আমাদের রাষ্ট্র হয়েছে, কিন্তু আমার মনে হয় আমরা কিছুটা এগিয়ে আছি। বর্তমান যে ভারত আমরা দেখছি, বর্তমান ভারতের চেয়ে কিন্তু আমরা এগিয়ে আছি। সেই জায়গায় আমার মনে হয় কিছুটা দম্ভ হয়তো আমাদের বেশি। আমি আপনার কাছে আবার আসবো। জনাব আবুল হাসান চৌধুরী, নরেন্দ্র মোদী বলেছেন যে বাংলাদেশ এবং ভারত দুদেশই স্থিতিশীলতা এবং বিশ্বজুড়ে শান্তির পক্ষে। কি বলবেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, প্রথাগত দ্বিপাক্ষিক সফর বলতে যা বোঝায়, এই যে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী যে সফরে এসেছেন, এটা ঠিক সেইভাবে দ্বিপাক্ষিক সফর নয়। আমরা জানি গত বছরও ওনার আসার কথা ছিল, এবং কোভিডের কারণে তিনি আসতে পারেন নাই। এবারও আমরা কোভিড একেবারে মুক্ত না হওয়ার সত্ত্বেও উনি এসেছেন মূলত সুবর্ণ জয়ন্তী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে উপলক্ষে। কিন্তু তারপরেও ভারতের আমাদের পৃথিবীর সকল দেশের সাথে সম্পর্ক, যেটা একটু আগে আমার অত্যন্ত দুই প্রিয় ব্যক্তি বলেছেন, জনাব শহীদুল হক এবং অধ্যাপক ইমতিয়াজ, সেটা বঙ্গবন্ধুরই অনুসৃত নীতি, ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যারিজ টুয়ার্ডস নান। এই সত্য একটা কথা অনস্বীকার্য যে ভারতের সাথে আমাদের একটা বিশেষ সম্পর্ক। আমাদের সূচনা লগ্ন, আমাদের ইতিহাস লিখতে হলে ভারত একটা বিরাট ভাবে চলে আসে। আমরা কৃতজ্ঞ, এবং সেই চিরন্তন ভাবে ভারতের কাছে কৃতজ্ঞ থাকবো শুধুমাত্র
যে সেই ভারতবর্ষে 1 কোটি লোক আশ্রয় নিয়েছিল সেই কারণেই নয়, বিদেশে আমাদের নানাভাবে তারা সাহায্য করেন শুধু সেই কারণেই নয়, ভারত একটা বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল। তাদের অনেক হাজার সৈন্য আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা সফলতা এনেছে। কিন্তু একই সাথে ভারতের একটা জিনিস বুঝতে হবে যে আমরা স্বাধীন হবার কারণে যেটা আমাদের নিজেদের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক ভাবে স্বীকৃতি, রাজনৈতিক সার্বভৌমত্ব কায়েমের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন, অবিরাম সংগ্রাম করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বাধীন হওয়ার কারণে ভারতের একটা 1947 থেকে বিরাট, সোজা সাপটা ভাষায় যদি বলি মাথা ব্যথা, দুশ্চিন্তা, তাদের পূর্ব প্রান্তে আরেকটা পাকিস্তান, সেইটা থেকেও তারা মুক্ত হয়েছে। এই যে আমরা যারা ওই সময়কার লোক, আমরা ওই বার্লিন ওয়াল যখন পড়ে যায় একটা কথা বারবারই শুনেছি, পিস ডিভিডেন্ড। তো সেখানে ভারতের সাথে যে সম্পর্ক, আমি বোধহয় আরেকটা চ্যানেলেও বলেছি, এত গভীর যে সেখানে আমাদের মধ্যে একটু চিৎকার মাঝে মাঝে হলে এটা কোনো অসুবিধার কারণ আমি দেখি না। খুব ডিপ ফ্রেন্ডশিপ, গভীরতম ভাবে স্থাপিত এই আত্মিক সূত্রে বন্ধুত্ব আমাদের খুব মন খুলে বলতে হবে, বলেওছি। এবং আমি নিশ্চিত অনেক কিছু স্ক্রিপ্টেড থাকে না, যে বাংলার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করার জন্য এমন একটা জায়গায় বাংলাদেশকে নিয়েছেন যেটা একেবারে অতি উৎসাহী, অপটিমিস্টিক, যারা বাংলাদেশ নিয়ে 71-72 লিখেছেন তারাও কল্পনা করেন নাই। আমরা শুধু দক্ষিণ এশিয়ায় সূচকের অনেকগুলো সূচকের দিক থেকে একেবারে সবার উপরে নাই, আমরা আজকে ওয়ার্ল্ডের দৃষ্টি আকর্ষণ করেছি। যে দেশ সম্বন্ধে বলা হয়েছিল যে এই দেশে তাদের তো খাদ্য ঘাটতিতেই তারা শেষ হয়ে যাবে, 7.5 কোটির দেশ ছিল, এখন 17-18 কোটির দেশ। আমরা খাদ্য ঘাটতি তো আমরা মিটিয়ে করেছি, আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের কিছু বাড়তিও থাকে, সারপ্লাসও থাকে। তারপরে আমরা সকলেই জানি রপ্তানি, পোশাক, আমাদের রেমিটেন্স, বাংলাদেশ একটা ঈর্ষণীয় জায়গা আছে। এবং কিছুদিন আগে যেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমার বন্ধু সহকর্মী শহীদুল হক সাহেব জানেন, আমরা BRI ও মেম্বার। আমরা একটা জিনিস বারবার বলবো, যে আমাদের অন্যান্য দেশের সাথে সম্পর্ক কোনো ব্লক বা স্ক্র্যাম্বল ফর পাওয়ারের জন্য না, আমাদের অর্থনৈতিক উন্নতি, যে স্থিতিশীলতার কথা সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, সেই স্থিতিশীলতা আসতে পারে না যদি আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হই। আজকে বাংলাদেশ স্থিতিশীল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিরাট প্রত্যয় নিয়ে গিয়ে গেছেন, এমনকি যেভাবে তিনি কোভিডকে আল্লাহর অশেষ মেহেরবানিতে মোকাবেলা করতে সমর্থন হয়েছেন, সেই স্থিতিশীলতা কিন্তু এসেছে বিকজ অর্থনৈতিকভাবে আমরা যেখানে গেছি, যেটা আমরা এক অর্থে অসম্ভবকে সম্ভব করেছি। তো সেখানে এই যে সীমান্তে হত্যাকাণ্ড একেবারেই অগ্রহণযোগ্য। আমাদের সামান্যতম যদি ভারতের বাজারে আমরা যাই, তাদের মার্কেটের কোন রকম আপনার সেটার উপরে ইনফ্লুয়েন্স থাকবে না। আর বিশেষ করে এটা আমার কথা না, কাট দ্য ক্লাটার একটা প্রোগ্রাম করেন দ্য প্রিন্টে শেখার গুপ্ত, ভারতের একজন শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, তিনি বলেছেন যে এই সফরটা অনেকগুলো দিক থেকে তাৎপর্যপূর্ণ, কিছুটা হলেও আমাদের রিলেশনশিপটাকে, যেটা প্রজ্ঞাবান অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সাহেবরা বলেন, রিসেট করা। কারণ এই যে কিছুদিন আগে আমরা পোকা, টারমাইট, এই সমস্ত কথাবার্তা শুনেছি, আর আজকে যে আন্তরিক ভাবে, মহব্বত এবং দিল খোলা ভাবে ভারতের প্রধানমন্ত্রীকে এখানে অভ্যর্থনা জানানো হলো, তার মধ্যে থেকে নিশ্চয়ই ভারত বুঝতে পারবে যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মতো একটা দেশকে তাদের কোনোভাবেই বিরক্ত করা উচিত নয়। সেটা আমার মনে হয় সেদিক থেকে, আমাদের দিক থেকেও এটা অত্যন্ত ইতিবাচক এবং ইঙ্গিত বহন করে। জি, অনেক ধন্যবাদ জনাব শহীদুল হক। তাহলে বাংলাদেশের তো চাওয়া আছেই, ভারতেরও বাংলাদেশকে নিয়ে ভাবার বিষয় আছে, তাই কি? জনাব আবুল হাসান চৌধুরীর বক্তব্যের জের ধরেই আপনার কাছে জানতে চাইলাম। অবশ্যই দুই দেশের সম্পর্ক ভিত্তি তো গিভ এন্ড টেক, এটা যে কোনো রিলেশনশিপের ফান্ডামেন্টাল। তো এখানেও এটা ফাংশন করবে, এতে বিন্দুমাত্র মানে সন্দেহের কোনো অবকাশ নেই।
দুটো সভরেন স্টেট, দুই ধরনের ন্যাশনাল ইন্টারেস্ট আছে বিকজ অফ নাম্বার অফ ফ্যাক্টরস, এবং সেখানে তারা চাওয়া পাওয়া নিশ্চিত করবে, এতেও কোনো সন্দেহের প্রশ্ন নেই। এবং এটা পজিটিভলি দেখতে হবে। এটা এই যে চাওয়া পাওয়ার প্রশ্নটা নেগেটিভ ভাবে দেখার কোনো কারণ আছে বলে আমি দেখি না। দুই নম্বর প্রশ্ন হলো যে এখন আমরা চাওয়া পাওয়াটাকে এই 50 বছরে একভাবে দেখেছি, নেক্সট 50 বছরে আমরা কিভাবে দেখব? ধরেন 2071-এ এরকম ধরনের একটা স্ক্রিনে হয়তো অন্য একটা জেনারেশনের লোকজন বসে এই 50 বছর কিভাবে দেখবে, এইটা হলো আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সবার চিন্তা করা উচিত। কারণ ওই যে ভবিষ্যতের কথা আমরা বলছি, যেটা খুবই অনিশ্চিত, নানা কারণে অনিশ্চিত, যেগুলো ভবিষ্যতই অনিশ্চিত, এবং আমরা হয়তো অনেক ফ্যাক্টরি এখন দেখছি না দুই রিলেশনের মধ্যে, যেটা ইভেন্চুয়ালি ইমার্জ করতে পারে, যেটা অ্যাকচুয়ালি ডিফাইনিং এলিমেন্ট হতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কে। এখন পর্যন্ত কিন্তু 71 ইজ দ্য ডিফাইনিং মোমেন্ট। 71-এ যে দুই দেশের মানুষ একসাথে ব্লাড দিয়েছে, একসাথে এগিয়ে গেছে, এটি হলো ডিফাইনিং মোমেন্ট ইন দ্য রিলেশনশিপ। কিন্তু নেক্সট 50 বছরে কোন ইস্যুটা ডিফাইনিং ফিচার হিসাবে ইমার্জ করবে আমরা জানি না। তো সেই কারণে আমার মনে হয় কিছু কিছু জিনিসে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। আমাদের আবুল হাসান স্যার খুব সুন্দর বলেছেন যে আমাদের বর্ডারে পিস এন্ড স্টেবিলিটিটা ইনশিওর করতে হবে। ইট হ্যাজ টু বি এ কম্প্রিহেনসিভ পিস স্টেবিলিটি। ইনস্ট্রুমেন্টস আছে, কিন্তু এটা নিয়ে বিশেষ করে বর্ডার কিলিং ইজ অ্যাবসলিউটলি নট অ্যাকসেপ্টেবল। তো শুধু বর্ডার কিলিং না, ওভারঅল একটা পিস এন্ড স্টেবিলিটির পরিবেশ ফিরিয়ে আনা দরকার। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে নেক্সট 50 ইয়ার্সে। আরেকটা হলো যে কোলাবোরেশন এন্ড কোঅপারেশনটা নিয়ে সবসময় আপনি বোধহয় ওখান থেকেই জিনিসটা এনেছেন, চাওয়া পাওয়া। আসলে এই চাওয়া পাওয়া কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে, আমরা যেটাকে বলি উইন উইন সিচুয়েশন হতে হবে চাওয়া পাওয়ার মাঝখানে, এবং এটাতে জনগণ বেনিফিটেড হতে হবে। যেই পর্যন্ত বাংলাদেশের ভারতের সম্পর্কে জনগণ বেনিফিটেড হবে না ডাইরেক্টলি, দুদেশের জনগণই, এবং বিশেষ করে বর্ডারিং এলাকার জন্য, ততদিন পর্যন্ত কিন্তু সম্পর্কের একটা টানাপোড়েন থেকে যাবে। সেটা হলো 3 নম্বর। 2 নম্বর হলো আমার মনে হয় এখন একটা সময় এসে আমরা যেন বলা শুরু করি এবং এটা সলিডিফাই করি যে লেটস ডু নো হার্ম টু ইচ আদার। মানে ভালো যদি আমরা না করতে পারি, ঠিক আছে, অনেক কারণে ন্যাশনাল ইন্টারেস্টের কারণে আমরা হয়তো একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হই, কিন্তু এটা করতে পারি না। বাট খারাপ যেন না করি, সেটা দেশের ভিতরে, দেশের বাইরে, সর্বত্র। ডু নো হার্ম ইন দ্য রিলেশনশিপ। এবং আমি আর একটা পয়েন্ট বলে শেষ করে দিব, সেটা হলো আমার মনে হয় যে সময় এসছে আমরা শুধু ট্রেডের কথা বলি, বাণিজ্যের কথা বলি, কানেক্টিভিটির কথা বলি, কিন্তু একটা পলিটিক্যাল ইনভেস্টমেন্টও কিন্তু রিলেশনশিপে করতে হবে। 71-এ একটা স্ট্রং পলিটিক্যাল ইনভেস্টমেন্ট হয়েছিল কিন্তু ভারতের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, যেই জন্য এটা ডিফাইনিং মোমেন্ট রিলেশনশিপে, অ্যাটলিস্ট আমি মনে করি। সেই পলিটিক্যাল ইনভেস্টমেন্টটা আমার মনে হয় রিনিউ করতে হবে, এবং এই পলিটিক্যাল ইনভেস্টমেন্টটা দুদেশেরই করতে হবে এবং সর্বত্র করতে হবে, শুধু ইকোনমিক ইনভেস্টমেন্ট না। এবং আমার মনে হয় যে ন্যারেটিভের কথা আবুল হাসান স্যার বললেন, প্রফেসর ইমতিয়াজ বললেন, আমার মনে হয় যে নেগেটিভ, ইউজলেস, আনপ্রোডাক্টিভ ন্যারেটিভ ফ্রম বোথ সাইডস, এইটা বন্ধ করে দিতে হবে। এইটা না করলে কিন্তু রিলেশনশিপের আপনি যে চাওয়া পাওয়ার কথা বলছেন, ওই চাওয়া পাওয়া কিন্তু তর্কেই থেকে যাবে। ধন্যবাদ। জি, বাংলাদেশ অবশ্য একটি বদ্বীপ পরিকল্পনা করেছে অনেক 100 বছরের দীর্ঘমেয়াদে। তাছাড়া বাংলাদেশের উল্লেখযোগ্য পরিকল্পনাগুলোর মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাই প্রাধান্য পায়। তো অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, জনাব শহীদুল হক আগামী 50 বছর সামনে রেখে দুই দেশের সম্পর্কের একটি পরিকল্পনার কথা ভাবছেন, কি মনে হয় আপনার, কি স্থান পেতে পারে তাতে? আসলে একটা জিনিস খেয়াল রাখা দরকার, ভারত এবং বাংলাদেশ দুটোই কিন্তু সফট স্টেট, দুটো কিন্তু হার্ড স্টেট না। এবং হার্ড স্টেটে যেটা সুবিধা, অসুবিধা তো আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু হার্ড স্টেটে যখন ডিসিশনটা আসে উপর থেকে, ঠিক একেবারে নিচ পর্যন্ত যেতে পারে। সফট স্টেটে কিন্তু সেটা সম্ভব না। এবং আমি যদি এই উপমহাদেশের অ্যাটলিস্ট ভারত আর বাংলাদেশ যদি আমি আপাতত দেখি, দুটোই কিন্তু প্রচন্ড সফট স্টেট। তার মানে হচ্ছে এখানে একাধিক লবি, স্টেক হোল্ডার্স, একাধিক, যেটা মানে আজকে পশ্চিমবঙ্গের নির্বাচন, অথচ সেটা নিয়েও একটা আলোচনা এখানেও হচ্ছে। আবার এখানে যদি কিছু একটা হয়, সেটা ওখানেও আলোচনা হচ্ছে। এবং এখানে বিভিন্ন ধরনের, অনেক সময় এই যে নন ট্রেডিশনাল ব্যারিয়ার, এটা যে একেবারেই যে উপর থেকে ডিসিশন নিচ্ছে তাও কিন্তু না। কারণ যেহেতু সফট স্টেট, কিছু কিছু এলাকার
যারা কর্তৃপক্ষ তারা এমন একটা ডিসিশন নিয়ে ফেললো, তখন আর উপায় থেকে না। এমনকি বর্ডার কিলিং দেখা গেছে যে উপর থেকে হয়তো চাচ্ছে এটাকে বন্ধ করতে, কিন্তু পারছে না। এই জন্য আমি বারবার বলেছি যে বর্ডার কিলিং এটা ইন্ডিয়া বাংলাদেশের যতখানি ইস্যু না, তার চেয়ে ইন্ডিয়ার নিজস্ব ইস্যু। কিন্তু একেবারে তাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তাদের জার্নালিস্ট, তাদের মিডিয়া যখন সোচ্চার হবে তখন এটা বন্ধ হবে। কারণ এটা একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে। ওই জায়গায় যখন পরিবর্তন, ওই জায়গায় যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা এই বর্ডার কিলিং, এটা হলো আমার একটা ধারণা। তো এই সফট স্টেটটাকে আমি যদি সামনে নিয়ে যেতে চাই, যেটা শহীদুল বলতে চাচ্ছি যে আগামী 50 বছরে, তাহলে পলিটিক্যাল ইনভেস্টমেন্ট কোন সন্দেহ নেই, আমরা চেষ্টা করেছি, এখনো করছি। কিন্তু তার চেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট দরকার, সেটা হলো ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট। এই যে মাইন্ডসেটটা, এখনো কিন্তু মাইন্ডসেট হয় 47 রয়ে গেছে, বা কেউ হয়তো আরো আগে একেবারে রীতিমতো চলে যাবে বক্তিয়ার খিলজির আমলে, আমি জানি না, মানে বা 1905-এ। মানে এই মাইন্ডসেটটা যে ফিউচারিস্টিক হবে, যে আমি যেহেতু পিছনে যেতে পারি না, আমি পিছনকে ইন্টারপ্রেট করতে পারি, পিছনকে রিভাইজ করতে পারি, পিছনটা জানা দরকার, কিন্তু পিছনটাকে তো আমি পরিবর্তন করতে পারছি না। আমার হাতে হলো সামনে, কারণ প্রেজেন্টটাও আমার হাতে নেই। এই যে সামনে যেটা ফিউচার যেটাকে বলি, সেই জায়গায় বড় ধরনের ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট দরকার, একজন আরেকজনের জানার ব্যাপার দরকার। এখন যেটা হয়েছে, আমি যদি 71 থেকে একেবারে এই শতাব্দীর প্রথম দিক বলি, একটা প্রচন্ড নেগেটিভ ধারণা ছিল ভারতের মিডিয়া টিডিয়া, সবসময় নেগেটিভ নিউজ হতো। এই গত 10-15 বছরে দেখা যাচ্ছে যে না, যেহেতু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, যেহেতু আমরা বরাবরই বলছি যে না আসলে কিন্তু অত খারাপ না, এবং এখন যেহেতু বিশ্ব বলছে যে না, এমনকি অমর্ত্য সেনও বলছে যে ভারতের উচিত হবে বাংলাদেশকে এসে কিছু শেখা, তখন দেখা যাচ্ছে এই পরিবর্তনটা আসছে কিছু কিছু। কিন্তু এই মাইন্ডসেটটা কিন্তু রয়ে গেছে ওই জায়গায়। সেই জায়গায় আমার মনে হয় এই ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্টটা আমরা কিভাবে করতে পারি, কারণ দুজনের ইতিহাস কিন্তু একেবারেই ভিন্ন ধরনের ইতিহাস। এই জিনিসটা মনে রাখতে হবে। 71-কে এখনো ওইখানে বড় আকারে কিন্তু ভারত বাংলাদেশের লড়াই হিসেবেই তুলে ধরা হয়। আমরা যেভাবে তুলে ধরি সেভাবে কিন্তু তুলে ধরা হয় না। এখানে যেই স্যাক্রিফাইসটা হয়েছে, এবং যেই কারণে আমি সবসময় বলেছি যে বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়ার এক্সেপশনালিটি আছে, যেটা আমরা সাউথ এশিয়া থেকে আলাদাভাবে আছে। দুটো বলে আমি শেষ করব। একটা হলো বাংলাদেশ, আমিও অন্য আলোচনা হয়তো বলেছি, তারপরে আমি বলতে চাচ্ছি। একটা হলো যে বাংলাদেশ একমাত্র দক্ষিণ এশিয়ার দেশ যেটা পিপলস রিপাবলিক। আর কোন পিপলস রিপাবলিক এই দক্ষিণ এশিয়া নেই। পৃথিবীতে 5টা পিপলস রিপাবলিক আছে বর্তমানে, আগেও বেশ কয়েকটা ছিল, এখন বর্তমানে 5টা আছে। নর্থ কোরিয়া শুরু করেছিল, সে এখনো আছে। চীন পিপলস রিপাবলিক, লাওস পিপলস রিপাবলিক, আর আলজেরিয়া হলো পিপলস রিপাবলিক, আর বাংলাদেশ হলো পিপলস রিপাবলিক। এখন মনে রাখতে হবে, যখন ঘোষণা করা হয়েছে 26শে মার্চ 1971-এ, প্রথম নামই কিন্তু ছিল পিপলস রিপাবলিক। এইটা কিন্তু খেয়াল রাখা দরকার কেন করা হয়েছে, এবং সেটা হলো দ্বিতীয়, দক্ষিণ এশিয়ার এই একমাত্র দেশ যে একটা রীতিমতো আর্ম স্ট্রাগলের মাধ্যমে স্বাধীন করেছে দেশ। অন্য কোনো দক্ষিণ এশিয়ার দেশ কিন্তু একটা আর্ম স্ট্রাগলের মধ্যে করেনি, বিশেষ করে যেখানে জনগণ আর তার যে সামরিক বাহিনী একসাথে কাজ করেছে। এই যে মিলনটা, এটা কিন্তু আমাদের আলাদা করে রেখেছে সবসময়। এটা অনেকটা দক্ষিণ এশিয়ার দেশটা কিন্তু বুঝতে পারে না, আমার বন্ধুরাই কিন্তু বুঝতে পারে না। আমি যেহেতু আমার যে শিক্ষা, আমি সবসময় বলে এসেছি, আমার শিক্ষা বিশ্ববিদ্যালয় না, আমার শিক্ষা কলেজেও না, আমার শিক্ষা ওই 1971-এর যখন 9ম শ্রেণীর ছাত্র ছিলাম, যখন আমি বাবা মাকে ছেড়ে একেবারে কি বলে আগরতলায় গেলাম, ওই যে আমার শিক্ষা, ওই শিক্ষাটা কিন্তু আমার মধ্যে আছে। এই এক্সপেরিয়েন্স কিন্তু দক্ষিণ এশিয়ার কোনো দেশের নেই, ওদের ছাত্রদের নেই, বা ওদের যারা আছে পলিসি মেকার তাদেরও নেই। সেই জায়গায় আমার মনে হয় যে আজকে যে আমাদের যে রেজিলিয়েন্স, এমনকি এই প্যান্ডেমিকের সময়, এমনকি 11 লাখ রোহিঙ্গা আসার পরেও যে আমরা একেবারে দাঁড়িয়ে আছি, এবং রীতিমতো একটা বড়সড় ভুটান ঢুকে পড়েছে বাংলাদেশে, যদি পপুলেশন দিক থেকে দেখি, সেখানে যে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা বোঝার বিষয় আছে। সেখানে আমার মনে হয় যে আগামী 50 বছরে যদি ওই যে বললাম যে রোল মডেলটা আমরা তৈরি করতে পেরেছি, এটা যদি দক্ষিণ এশিয়ার সব অন্যগুলো দেশ যারা বিভাজনের রাজনীতি আছে তারা যদি আসতে পারেন, তাহলে আমার মনে হয় এই দক্ষিণ এশিয়া নতুন একটা ভবিষ্যৎ আছে।
অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আগামী 50 বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের রূপরেখা নিয়ে কি ভাবছেন জনাব আবুল হাসান চৌধুরী, এই বিষয়টি আমরা জানবো। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভারত থেকে সিনিয়র সাংবাদিক জনাব জয়ন্ত ঘোষাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক হলো, এই বৈঠকের পর ভারতের কি বলছেন ভারতের মানুষ এবং ভারতের যারা বুদ্ধিজীবী মহল, তাদের কি এখন ধারণা? জি জনাব জয়ন্ত ঘোষাল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, প্রশ্নটা ঠিক শুনতে পেলাম না। আচ্ছা, আমি আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে ভারতের জনগণ এই সফরের পর এখন তারা কি বলছেন? হ্যাঁ দেখুন, এই সফরের আমি বলবো যে ইতিবাচক সাড়াটা অনেক বেশি। তার কারণটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মুজিব বর্ষ, বঙ্গবন্ধুর স্মরণে যাওয়া এবং 71-এর যে স্বাধীনতা, তার একটা 50 বছরের তার একটা পূর্তি, সেই উৎসবটা কিন্তু সিম্বলিক, সেটা নিশ্চয়ই তার একটা ঐতিহাসিক মাত্রা আছে। কিন্তু এই মুহূর্তে আমি খুব খোলাখুলি বলছি যে ভারতের যে কূটনৈতিক সমাজ এবং ভারতের যে বিদ্বৎ সমাজ, তারা কিন্তু এটা শুধুমাত্র বাঙালি পশ্চিমবঙ্গবাসীর কথা বলছি না, আমি ভারতীয় বিদ্বৎ সমাজের কথা বলছি, যে তারা কিন্তু মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশের যে জিও স্ট্র্যাটেজিক পজিশন, বাংলাদেশের যে আর্থিক অগ্রগতি, বাংলাদেশের যে রাষ্ট্রের যে প্রকৃতি এবং যেভাবে ভারত এবং বাংলাদেশের একটা মৈত্রী বন্ধনের, সেক্ষেত্রে এই দুটি যে ঘটনা, অর্থাৎ বঙ্গবন্ধুর যে স্মরণ এবং 71-এর স্মরণ, সেটা একটা নতুন ইম্পেটাস দিচ্ছে, সেটাকে একটা সিম্বলিজমের জায়গায় নিয়ে গিয়ে আরো ভবিষ্যতের মানে যাত্রা পথ নির্ধারিত হচ্ছে। কিন্তু এই মুহূর্তে ভারতের কিন্তু বাংলাদেশকে প্রয়োজন, কখনো কখনো তো আমার মনে হয় বাংলাদেশের ভারতকে যতটা প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে, ভারতের বাংলাদেশকে প্রয়োজনটা তার থেকে 16 আনার থেকে 18 আনা বেশি। এবং শুধু জিও স্ট্র্যাটেজিক পজিশন বললেও একটু মিলিটারি শব্দ লাগে, মনে হয় যেন আমি এটাকে একটা বাণিজ্য, কূটনীতি, সংস্কৃতিকে এড়িয়ে শুধুমাত্র বাংলাদেশের একটা জিও স্ট্র্যাটেজিক যে ভৌগোলিক এবং কৌশলগত অবস্থানের কথা বলছি, ঠিক তা নয়। চায়না এবং পাকিস্তানের অক্ষ ভারতের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলার জন্য বাংলাদেশকে প্রয়োজন, এটার যেমন একটা কূটনৈতিক দিক, অন্য দিক থেকে কিন্তু আমি আপনাকে বলছি যে আজকে আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম, কেননা টেলিভিশনের যে লাইভ টেলিকাস্ট, এটাতে একটা তো এখানে বিপুল ভাবে দেখিয়েছে প্রধানমন্ত্রীর সফর, সেখানে বাংলাদেশের যে সহযোগিতা, এমনকি ছোট ছোট ঘটনা, মানে ত্রিপুরাতেও নতুন করে যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে সম্প্রতি এবং সেটা নিয়ে যে উদ্বেগ এবং সেগুলো নিয়ে বাংলাদেশের যে সদর্থক যে এটা, এগুলো সব মিলিয়ে বাংলাদেশের যদি এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়া এবং এখানে তারপর দক্ষিণ এশিয়ায় যদি একটা নতুন অধ্যায়ের সূচনা করতে হয়, তাহলে সেখানে কিন্তু আর্থিক দিক থেকে, এই যেমন ধরুন দুটো দেশের মধ্যে সেতু রচন, এখন এটা তো একটা ঐতিহাসিক ঘটনা। এখন সেটাকে যদি আমি ছোট করে দেখি বা আমি যদি বলি এটা ভারতের এই মুহূর্তে, দেখুন ঢাক ঢাক গুড়গুড় না করে বলছি, বাংলাদেশের মতো বন্ধু রাষ্ট্র, আমি একজন স্বাধীন সাংবাদিক, ফ্রি মিডিয়াকে রিপ্রেজেন্ট করি, সরকারের কোনো প্রতিনিধিত্ব বা রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব ছাড়া আমি নির্দ্বিধায় বলতে পারি যে নেপালের সঙ্গেও যে মৈত্রী, যে ধরনের একটা রাফ ওয়েদারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেখানকার রাষ্ট্রের পরিবর্তন, ভুটানের ক্ষেত্রে আপনি দেখেছেন যে কি কাণ্ডই না ঘটে গেছে, সেটার ফল্ট লাইন রিপেয়ার করতে করতে এখন অনেক সময় চলে যাচ্ছে। শ্রীলঙ্কায় চীনের সঙ্গে ঋণ নিয়ে শ্রীলঙ্কা যদিও বেশ একটু বেপাকে পড়েছে এবং আবার নতুন করে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের এনগেজমেন্ট হচ্ছে। সব মিলিয়ে আমি বলতে পারি
যে একটা বেশ নানান রকমের সমস্যার মধ্যে বাংলাদেশকে কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন প্রয়োজন। কোন রকম মানে এ না জনাব জয়ন্ত ঘোষাল, আমাদের হাতে খুব বেশি সময় নেই, তাই আপনার অনুমতি নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জনাব আবুল হাসান চৌধুরী, জনাব জয়ন্ত ঘোষালও বলছেন যে কথাটি আপনি বলছিলেন যে হ্যাঁ, বাংলাদেশের জন্য যেমনি ভারতকে দরকার, ভারতের জন্য বাংলাদেশকে দরকার। কি বলবেন আপনি এখন? মাননীয় সাংবাদিক, ভারত থেকে সংযুক্ত হওয়ার আগে আমরা ওই একই ব্যাপারই আলাপ করছিলাম যে অবশ্যই আমরা চিরন্তন ভাবে ভারতের বিশাল সমর্থন আমাদের একাত্মতা এবং আপনাদের প্রায় 15,000-এরও অধিক ভারতের সৈন্যের যারা অবলীলাক্রমে তাদের প্রাণ উৎসর্গ করেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। কিন্তু বাঙালি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে বাঙালি সেদিন ঝাঁপিয়ে পড়েছিল অল্প কিছু হাতে গোনা নগণ্য রাজাকার আলবদর ছাড়া। 1 কোটি আশ্রয় নিয়েছিল ভারতে, আর আপনার 6.5 কোটি বাংলাদেশে। তাদের সব বাঙালি সেদিন মুক্তিযুদ্ধে বিশাল ভাবে অবদান রেখেছিল এবং এটা একেবারেই আমাদের অর্থনৈতিক কারণে রাজনীতি সবচেয়ে ছাপিয়ে আপনার সাংস্কৃতিক ভাষা সেই সমস্ত একত্রিত হয়ে। কিন্তু এই কৃতজ্ঞতার সাথে সাথে একটা যেটা ফল আউট ভারতের জন্য বিরাট ইতিবাচক, যে যাদের দুই দিকের পাকিস্তান আর থাকলো না, পূর্বের পাকিস্তানটা খসে গেল। সেইটা আমি বলবো না যে এটার সাথে আরেকটা ইকুয়েট করা হচ্ছে। একটা হচ্ছে মোরালিটি, একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে আমার চিরদিন কৃতজ্ঞ থাকতেই হবে। একই সাথে এমন কিছু আমরা আমাদের বিরাট বিশাল প্রতিবেশীর কাছ থেকে এক্সপেক্ট করবো না যে কথায় কোন রকম বিশেষ করে ইরিটেশন হয়, বিশেষ করে যেখানে বাংলার নেত্রী শেখ হাসিনা has completely gone out of her way to address all security concerns। সেটা এখন আর নাই, আপনারাই বিরাট ভাবে বারবার সেটা লিখেছেন। তো যেমন কিছু একটা ঘোষণা, সেইটা আমি নাও গেলাম, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজের বলতে হয়েছিল এটার কি আর এমন একটা পরিস্থিতিরও আমরা চাই না। তো আমার মনে করি যে এই সফরের ভিতরে আবার একটা জায়গায় আমরা একজনকে বোঝার একটা সুযোগ পেয়েছি। জি, আমাদের হাতে আর সময় নেই। জনাব আবুল হাসান চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়েই আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হয় সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আরও খবর ও বিশ্লেষণ জানতে সুপ্রিয় দর্শক আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।